আজ অনলাইন ক্লাসে তোমাদেরকে চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের ৬৪ এবং ৬৫ পৃষ্ঠা থেকে আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়াবো। এটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। তাহলে চলো প্রথমে আমরা কবির সম্পর্কে কিছু কথা জেনে রাখি। কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দরিদ্র পরিবারেই তার জন্ম। তার ডাকনাম ছিল দুখু মিয়া। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন কবি, আবার দেশপ্রেমিক, কখনো সাংবাদিক, সৈনিক, বিদ্রোহী ইত্যাদি। তার লেখার মধ্যে সমাজের অসহায় অত্যাচারিত মানুষের প্রতি তীব্র প্রতিবাদ লক্ষ্য করা গেছে। পরিবারে অভাব অনটনের জন্য তিনি চারুটির দোকানেও কাজ করেছিলেন, কিন্তু তাই বলে তিনি কিন্তু কখনো থেমে থাকেননি। ছোটদের জন্য তার উল্লেখযোগ্য অন্যতম দু একটি কবিতা হল খুকি ও কাঠবিড়ালি লিচুচোর। নজরুলের একটি বিখ্যাত কবিতা হল বিদ্রোহী। এই কবিতায় তার প্রতিবাদী ও লড়াকু মনোভাবের জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে। তার অসাধারণ কাজের জন্য জগত্তারিণী স্বর্ণপদক, পদ্মভূষণ পুরস্কারও তিনি পেয়েছিলেন। এবার আমি কবিতাটি পাঠ করছি, আর কবিতাটি পাঠ করার সঙ্গে সঙ্গে কিছু ছবি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বিষয়টি বুঝতে আরও সুবিধা হবে। চলো তবে কবিতাটি শুরু করি। কবিতা আমি সাগর পাড়ি দেব। কবি কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটে সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার তরি বোঝাই করে দেবে উপহার। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শুক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা। চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। আসবে হাঙর কুমির তিমি, কে করে তাই ভয়, বলবো ওরে ভয় পাই যে এ সে ছেলেই নয়। সপ্তসাগর রাজ্য আমার, আমি বণিক বীর, খাজনা জোগায় রাজ্যে আমার হাজার নদী নীর। ভয় করি না তোদের দুটো দন্তনখার দেখে, জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে। সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌসেনা ওই জেলে, বর্ষা দিয়ে বিদ্ধে তারা রাজ্যে আমার এলে। দেশে দেশে দেয়াল গাথা রাখবো না কোয়ার, বন্যা এনে ভাঙবো বিবেক করবো একাকার। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশে সুধা এনে আমার দেশে দেব। বলবো মাকে ভয় কি গো মা, বাণিজ্যেতে যাই, সেই মণিমা দেব এনে তোর ঘরে জানাই। দুঃখিনী তুই, তাই তো মা এ দুঃখ ঘোচাবো আজ, জগৎ জুড়ে সুখ কুড়াবো, ঢাকবো মায়ের লাজ। লাল জহরত পান্না চুনি, মুক্তামালা আনি, আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। তাহলে এতক্ষণে কবিতাটি তোমরা শুনলে, তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বারবার পড়ে মুখস্থ করবে। এবার দেখি কবিতায় প্রত্যেকটি লাইনের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। তোমরা ছবিতে দেখো বেশিরভাগই দুটি দুটি লাইন করে ব্র্যাকেটের মধ্যে রেখেছি। আমি প্রত্যেকটি ব্র্যাকেট দেওয়া লাইনগুলি পড়ে বোঝাবো। আর একই সঙ্গে তোমরা ছবিতে একটু দেখো কিছু কিছু শব্দের নিচে দাগ দেওয়া আছে, সেগুলির প্রত্যেকটির মানেও বলবো। এসো তাহলে শুরু করো। প্রথম দুটি লাইন, আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর,
সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। এখানে আমি বলতে কবি কাজী নজরুল ইসলামের কথা বোঝানো হয়েছে। তিনি একজন সওদাগর সেজে সাগরে তার সপ্ত মধুকর নিয়ে পাড়ি দেওয়ার কথা ভেবেছেন। আসলে এখানে কবির মধ্যে একটা কল্পনা প্রবণতার কথা বলা হয়েছে। আমি সাগর পাড়ি দেব মানে শুধুমাত্র আমি সাগর পাড়ি দেব না। তোমাদের যেমন অনেকের কখনো কখনো মনে হয় যে পাখি হয়ে উড়ে যায়, কি তাই তো? আবার কারো কারো যেমন মনে হতে পারে দেশ দেশান্তরে ঘুরে বেড়াই, পর্যটক হব, এরকম অনেকের মনে হয়। এই যে আমাদের মধ্যে একটা কল্পনা প্রবণতা আছে, এই কল্পনা প্রবণতাই কবি এই কবিতার মধ্যে বলতে চেয়েছেন। কবিতার সপ্ত ডিঙা মধুকর নিয়ে বেরিয়ে পড়বেন দেশ দেশান্তরে দেখার জন্য। তোমরা তাহলে নজরুলের একটি কবিতার কথা শোনো। একটি কবিতা আছে, আমি সেটা বলছি। থাকবো না খুব বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে। এই যে ইচ্ছা, এই যে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ার ইচ্ছা, এর মধ্যে সেই ইচ্ছাটাই প্রকাশ পেয়েছে। এবার দাগ দেওয়া অংশগুলি দেখো। সাগর কি? সাগর হচ্ছে বিরাট অংশ জুড়ে থাকা লবণাক্ত জলরাশি। আর লবণাক্ত জলরাশি মানে লবণ মেশানো জল। আর লবণ কি সেটা তোমরা সবাই চেনো জানো। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, বলো তো লবণ কোথা থেকে উৎপাদন অর্থাৎ সংগ্রহ করা হয়, জানো কেউ? আচ্ছা, আমি বলে দিচ্ছি। সাগর অর্থাৎ সমুদ্রের জল থেকে লবণ সংগ্রহ করা হয়, তারপর সেটাকে নানা রকম প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের খাওয়ার উপযোগী করা হয়। আচ্ছা বলো তো, সমুদ্র থেকে আমরা আর কি পাই? হ্যাঁ, ঠিক বলেছ, নানা রকম মাছ, খনিজ তেল, নুড়ি পাথর এগুলি পাই। এছাড়াও কিন্তু আরও অনেক কিছু সমুদ্র থেকে পাই। এবার পরের দাগ দেওয়া অংশটি দেখো। সওদাগর। সওদাগর মানে ব্যবসায়ী, যারা ব্যবসা করে, কোনো জিনিসপত্র লেনদেন অর্থাৎ কেনা বেচাকেই এক কথায় ব্যবসা বলা হয়ে থাকে। পরেরটি দেখো, সপ্ত মধুকর। সপ্ত মধুকর বলতে যা বুঝি তা হলো মনসামঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের 7টি ডিঙি ছিল, আর 7টি ডিঙির 7টি নাম ছিল, তার মধ্যে সপ্তম অর্থাৎ 7 নম্বর ডিঙির নাম হলো মধুকর। এবার পরের দুটি লাইন দেখো। আমার ঘাটে সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। এখানে কবি তার নিজের ঘাটের মালপত্র সবার ঘাটে নিয়ে বেচা কেনার কথা বলেছেন, আর তার এই বেচা কেনা সমস্ত বিশ্বজোড়া হাটেই চলবে। আসলে কবি এখানে নিজের ঘাট বলতে নিজের দেশ, নিজের সংস্কৃতির কথা বলেছেন, অর্থাৎ যা আমাদের নেই, যা আমার দেশে নেই, যা আমার সংস্কৃতির মধ্যে নেই, সেটা আমি অন্যের কাছ থেকে গ্রহণ করব, আর আমার যা আছে অন্যকে দেব। এই দেয়া নেওয়ার মধ্য দিয়েই এই পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে, অর্থাৎ যার যা আছে সে সেটাকে নিয়েই থাকবে না, সে আরও নিজেকে উন্নত করবে। এভাবে আমরা সমস্ত পৃথিবীটাকে যেন বলছে একটা বিশ্বজোড়া হাট, যেমন হাটে সব কিছু বেচা কেনা হয়। তাহলে সমস্ত পৃথিবীটাকে যদি একটা বিশ্বজোড়া হাট ধরি, সেই হাটে প্রত্যেকটা মানুষ কি বেচা কেনা করছে? তাদের জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, এই সব কিছু, অর্থাৎ প্রত্যেককে দিচ্ছে। এই যে গ্রহণ বা আদান প্রদান, এর মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ অর্থাৎ উন্নত হয়ে উঠছি। কবি এখানে আসলে সেটাই বোঝাতে চেয়েছেন। এই সওদাটা আসলে আমাদের শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান এসব। এবার দাগ দেওয়া শব্দগুলি দেখো। ঘাট। ঘাট বলতে যেটা বুঝি, নদী, সাগর ইত্যাদির পাড়ে ওঠানামার একটা জায়গা থাকে সেটা।
এরপর আছে সওদা, সওদা মানে মালপত্র। তারপর বিশ্বজোড়া, বিশ্বজোড়া মানে সারা পৃথিবী জুড়ে। তারপরের দুটি লাইন দেখো, ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। এখানে কবিতার ময়ূরের মতো আকৃতির নৌকাটাকে লাল পতাকা সহ মালপত্র নিয়ে জলের ঢেউয়ে রাজহাঁসের মতো দুলে দুলে চলবেন। আসলে ময়ূরপঙ্খী মানে ময়ূর যেমন সুন্দর, ময়ূরকে পেখম মেললে কেমন লাগে? সুন্দর লাগে। আসলে আগের সময় যানবাহন বলতে তো শুধুমাত্র জলপথ ছিল। সেই জলপথে বিভিন্ন যানবাহনের মধ্যে নৌকা ছিল। সেই নৌকার আবার বিভিন্ন ভাগ ছিল। কোনোটাকে বলা হতো বজরা, কোনোটাকে বলা হতো ডিঙি, কোনোটাকে বলা হতো ছিপ, আবার কোনোটাকে বলা হতো ময়ূরপঙ্খী। এই ময়ূরপঙ্খী ছিল খুব দামি। যেমন এখনকার আমরা যদি বলি অ্যারোপ্লেন, সেরকম আর কি। আর এই জলপথে চলার সবচেয়ে দামি একটি বাহন হচ্ছে ময়ূরপঙ্খী। ময়ূরের পেখম মেললে যেমন দেখতে লাগে তেমন ময়ূরের আকৃতি বিশিষ্ট। আর এখানে কবি বলতে চেয়েছেন এই সুন্দর ময়ূরপঙ্খী নৌকায় চলতে চলতে তিনি তার কল্পনার রাজ্যে যেন পৌঁছে যাবেন। আর এই রাজহাঁসের মতো দুলতে দুলতে, যেমন ঢেউয়ের দোলায় রাজহাঁস দোলে, ঠিক এই দুলুনির মধ্য দিয়ে যেন তার আনন্দটা প্রকাশ পাচ্ছে। তার এই যে দেশ দেশান্তরে বেরিয়ে পড়ার মধ্যে একটা কল্পনা প্রবণতা আছে, সেটা তার আনন্দের মাধ্যমে প্রকাশ ঘটছে। আর তার কল্পনা আরও বেশি যেন পাখা মেলছে। এবার দেখো, ময়ূরপঙ্খী মানে ময়ূরের আকৃতির মতো নৌকা। বজরা মানে বড় এবং ধীরগামী, অর্থাৎ আস্তে চলে এমন নৌকা বিশেষ। লাল বাউটা মানে লাল পতাকা। মরাল সম মানে রাজহাঁসের মতো। এবার পরের দুটি লাইন দেখো, সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। এখানে কবি বলতে চেয়েছেন সমুদ্র তার বন্ধু হয়ে সোনার মতো মূল্যবান নানা কিছু উপহার দেবে। বুঝলে? সমুদ্রে অগাধ অসীম অতল, সমুদ্রে চলতে চলতে সমুদ্র যেন কবির বন্ধু হয়ে উঠেছে, তাদের সঙ্গে একাকার হয়ে গেছেন। যেমন তোমরা একসঙ্গে স্কুলে পড়তে পড়তে বন্ধু হয়ে ওঠো, তেমন ওই 7 সমুদ্র 13 নদী পার হতে হতে যেন ওই কল্পনার রাজ্যে যেতে যেতে সমুদ্র তার সঙ্গী বা বন্ধু হয়ে উঠেছে। আর সমুদ্রকে, সমুদ্রের আর এক নাম হচ্ছে রত্নাকর। কেন রত্নের আকার? আকার মানে হচ্ছে খনি। তাই সমুদ্রের তলায় প্রচুর মণিরত্ন যেন থাকে, এরকম তিনি মনে করছেন। সেটা যেন কবিকে বন্ধুই পরিপূর্ণ করে দেবে, বন্ধুত্বের খাতিরে। এবার দাগ দেওয়া অংশগুলি মানেগুলি বলছি। সিন্ধু মানে সমুদ্র, রতন মানিক মানে সোনার মতো মূল্যবান পাথর, তরি মানে নৌকা। তারপর দেখো পরের দুটো লাইন, দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা। এখানে কবি বলতে চেয়েছেন দ্বীপে দ্বীপে তার আশার অপেক্ষায় পাহারা দেওয়ার ঘাঁটিগুলি থাকবে, আর ঝিনুক তাকে মুক্তোর মালা উপহার দেবে। এখানে দ্বীপ বলতে আমরা যা বুঝি তা হলো সমুদ্রের মাঝে পলি জমে জমে অনেক উঁচু ঢিপির মতো জায়গা তৈরি হয়, সেটাকেই দ্বীপ বলে। থানা মানে এখানে পাহারা দেওয়ার একটা ঘাঁটি। শক্তি মানে ঝিনুক। মুক্তামালা মানে মুক্তোর মালা। নজরানা মানে উপহার। তারপরে দুটি লাইন, চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। এখানে কবি বলতে চেয়েছেন তার চারপাশের গাংচিলেরা এসে ভিড় করবে এবং
তাকে নতুন একটা দেশের তীর হাতছানি দিয়ে আহ্বান করবে, অর্থাৎ তাকে ডাকবে। এবার দাগ দেওয়া শব্দগুলি দেখো। মোর মানে আমার। গাংচিল এক জাতীয় চিল যাদের নদী বা সমুদ্রে দেখা যায়। হাতছানি বলতে হাতের ইশারাকে বোঝানো হয়। তীর মানে নদী, সমুদ্র ইত্যাদির পার। তারপরে দুটি লাইন। আসবে হাঙর কুমির তিমি, কে করে তাই ভয়, বলবো ওরে ভয় পাই যে এসে ছেলেই নয়। কবি এখানে বলেছেন সমুদ্রের হাঙর, কুমির, তিমির মতো হিংস্র প্রাণীদের তিনি ভয় করবেন না, কারণ তিনি নিজেকে বীর মনে করেছেন, তাই জন্য তিনি এসবের পরোয়া করেন না। তার পরের দুটি লাইন দেখো। সপ্তসাগর রাজ্য আমার, আমি বণিক বীর, খাজনা জোগাই রাজ্যে আমার হাজার নদী নীর। এখানে কবি বলেছেন 7 সাগর জুড়ে তার রাজ্য, আর তিনি বীর বণিক। আর হাজার নদীর জল কবির দেশ আর রাজ্যকে খাজনা অর্থাৎ সম্পদ দান করবেন। দেখো, বণিক মানে ব্যবসায়ী, মানে যারা ব্যবসা করে। খাজনা মানে কর বা রাজস্ব। নীর মানে জল। তারপরে পরপর 4টি লাইন দেখো, একসঙ্গে পড়ছি। ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে, জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে, সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌসেনা ওই জেলে, বর্ষা দিয়ে বিঁধবে তারা রাজ্যে আমার এলে। কবি এখানে যে যে কথাগুলি বলেছেন তা হলো জলদস্যুরূপী সেই সব জলজ প্রাণী সামান্য দুটি দাঁত নখ দেখে তিনি ভয় করেন না। এই জন্য কবি সমুদ্রের পীর সাহেবের মাঝি ও নৌকায় চলা সৈন্যবাহিনীর মতো জেলেদের তিনি পাহারায় রেখে গেলেন। যদি ওই দস্যুরা রাজ্যে ঢুকতে চায় তাহলে তাদেরকে বর্ষা নামক অস্ত্র দিয়ে মারবে। এই 4টি লাইনের মধ্যে যে যে শব্দের নিচে দাগ দেওয়া আছে সেগুলির মানে বলছি দেখো। দন্ত মানে দাঁত, নখর মানে নখ, জলদস্যু মানে নদী বা সমুদ্রে ডাকাতি করে যারা তারা, তরে মানে জন্যে, সিন্ধু গাজী মানে সমুদ্রে পীর সাহেব, নৌসেনা হচ্ছে নৌকায় চলা সৈন্যবাহিনীর মতো জেলে, বর্ষা হলো এক ধরনের অস্ত্র, বিধবে মানে মারবে। তার পরের দুটি লাইন দেখো। দেশে দেশে দেয়াল গাথা রাখবো না কোয়ার, বন্যা এনে ভাঙবো বিভেদ করবো একাকার। কবি এক দেশের সঙ্গে অন্য দেশের যে বিভেদ বা পার্থক্য, অর্থাৎ বিদ্বেষ, হিংসা, হানাহানি তৈরি হওয়া দেশগুলির মধ্যে যে দূরত্বের প্রাচীর গাঁথা আছে সেই ভেদাভেদের প্রাচীরটা বাঁধ ভাঙা আবেগ দিয়ে ভেঙে দিতে চান। এখানে বিভেদ মানে পার্থক্য। তারপরে দুটি লাইন। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশের সুধা এনে আমার দেশে দেব। মানে কবি চান তার দেশের জ্ঞান অন্য দেশে ছড়িয়ে দেবেন এবং অন্য দেশের জ্ঞান নিজের দেশে বয়ে আনবেন। এখানে দেখো, সুধা মানে জ্ঞান। পরের দুটি লাইন। বলবো মাকে ভয় কি গো মা, বাণিজ্যেতে যাই সেই মণিমা দেব এনে তোর ঘরে জানায়। এখানে কবি মাকে বলবেন, অর্থাৎ দেশমাতাকে বলবেন, ভয় কি গো মা, বাণিজ্যে গিয়ে সেই সম্পদ এনে দেব যা তোমার ঘরে নেই। দেখো, এর মধ্যে দিয়ে কবি ঠিক কী বোঝাতে চেয়েছেন। এর মধ্যে কবির দেশাত্মবোধের প্রকাশ ঘটেছে। তিনি দেশকে খুব ভালোবাসেন, আর প্রত্যেকের উচিত আমাদের নিজের দেশকে ভালোবাসা।
যেমন আমরা নিজের মাকে ভালোবাসি, তেমনি দেশ মাকেও ভালোবাসি। তাই দেশকে উন্নত করতে গেলে আমাদের প্রত্যেককে অংশ নিতে হবে। কবিও সেটাই এর মধ্য দিয়ে বলতে চেয়েছেন। কবি আসলে বাণিজ্যেতে যাচ্ছেন মানে শুধু এই নয় যে তিনি ব্যবসা করতেই যাচ্ছেন। তিনি দেশকে কিভাবে উন্নত করবেন, আমাদের দেশের যেখানে যা খামতি আছে তিনি তা পূরণ করে দেবেন। তিনি একজন বীর সন্তান হিসেবে আমাদের দেশের সমস্ত দুঃখ ঘুচিয়ে দেশকে যাতে আরও উন্নত করা যায় সেই দেশ সেবার একজন সৈনিক হিসেবে অংশ নিচ্ছেন। আর তোমরা যখন বড় হবে সবাই কিন্তু এভাবে ভাববে তোমরা কি করে তোমাদের জ্ঞান দিয়ে, চিন্তা চেতনা দিয়ে, তোমাদের কাজ দিয়ে এই দেশকে কিভাবে উন্নত করবে সেটাই সবসময় ভাববে। কবিও কিন্তু এখানে সেটাই বলেছেন যে সেই মণিমা দেব এনে তোর ঘরে জানায়। এখানে দেখো, বাণিজ্য বলতে লেনদেন অর্থাৎ দেওয়া নেওয়ার মাধ্যমে জীবিকাকে বোঝানো হয়। পরের দুটি লাইন দেখো, দুঃখিনী তুই, তাই তো মা এ দুঃখ ঘুচাবো আজ, জগৎ জুড়ে সুখ কুড়াবো, ঢাকবো মায়ের লাজ। কবি দেশমাতাকে দুঃখিনী বলে সম্বোধন করেছেন, অর্থাৎ দেশমাতার দুঃখ কবি দূর করবেন। তিনি জগৎ জুড়ে অর্থাৎ পৃথিবী জুড়ে সুখ কুড়িয়ে এনে লজ্জা ঢাকতে চেয়েছেন। এখানে দুঃখিনী মানে যে নারী দুঃখী, ঘুচাবো মানে দূর করব, জগৎ জুড়ে মানে পৃথিবী জুড়ে, লাজ মানে লজ্জা। এবার শেষ দুটি লাইন দেখো, লাল জহরত পান্না চুনি, মুক্তা মালা আনি, আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। লাল জহরত পান্না চুনি, মুক্তামালার সমান নানা জ্ঞান ও শিক্ষায় নিজেকে এবং মা অর্থাৎ দেশকে কবি সমৃদ্ধ করে নিজে রাজকুমার এবং দেশকে রাজরানী বানাতে চেয়েছেন। মুক্তা মানে মূল্যবান ধাতু, রাজার কুমার মানে রাজপুত্র। তাহলে এতক্ষণে আলোচনা পর্ব শুনলে। আসলে কবিতাটি যেহেতু একটু বড় তাই আলোচনা পর্বটাও কিছুটা বেশি হয়েছে। এখন তোমাদেরকে যেটা বলার তা হলো, তোমরা প্রথমে কবিতাটি মুখস্থ করবে, তারপর মুখস্থ হয়ে গেলে কবিতার প্রত্যেকটি লাইন সম্পর্কে এতক্ষণে যা আলোচনা করলাম সেগুলি বারবার শুনবে। আর তার সঙ্গে যে সমস্ত শব্দগুলির অর্থ আমি বলেছি সেগুলিও ভালো করে শুনবে। তারপর সবটা কয়েকবার অনুশীলন করবে। আর ঠিকভাবে অনুশীলন করলে তোমাদের এই কবিতা থেকে বইয়ে যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া আছে, অর্থাৎ 66, 67 ও 68 পৃষ্ঠা জুড়ে যে সমস্ত প্রশ্নপত্র আছে সেগুলি তোমরা নিজেরা করতে পারবে। আশা করি তোমরা নিজেরা চেষ্টা করবে এবং করতে পারবে। আর যদি কারোর সমস্যা হয় তাহলে পরে আমি বলে দেব। ঠিক আছে? সবাই ভালো থেকো।